আগামীর বাংলাদেশ চালাবে রাজনীতিবিদরাই। মার্কিন বিনিয়োগকারীদের প্রধান উপদেষ্টা $4 ট্রিলিয়ন ঘাটতি মেটাতে বড় দেশগুলোকে পাশে থাকার আহ্বান। ইউরোপে সাইবার হামলার পর নড়ল টনক। অভিজ্ঞ প্রতিষ্ঠান খুঁজছে বাংলাদেশ সিভিল এভিয়েশন। শক্ত ব্যবস্থা না নিলে বিশৃঙ্খলা ও অর্থনৈতিক ক্ষতির শঙ্কা। নাসা গ্রুপে 16টি কারখানা বন্ধের জেরে শ্রমিক অসন্তোষ। আজও থমথমে আশুলিয়া শিল্পাঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন। কাঁচাপাট শর্তযুক্ত রফতানি পণ্য করায় বিপাকে খুলনা অঞ্চলের ব্যবসায়ীরা। ভারতে রফতানি পুরোপুরি বন্ধের শঙ্কা। কর্মহীন হওয়ার ঝুঁকিতে বহু শ্রমিক। এবং ইতালি থেকে রেকর্ড রেমিটেন্সের জোয়ার। বছর ব্যবধানে বেড়েছে অন্তত 50 কোটি ইউরো। ফিনল্যান্ডে শুরু হচ্ছে বিশেষ কনসুলার সেবা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। রাজনীতিবিদরাই আগামীর বাংলাদেশ চালাবে, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত অনুষ্ঠানে সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের পরিচয় করিয়ে দেন সরকার প্রধান। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে $4 ট্রিলিয়ন ঘাটতি পূরণে বড় দেশগুলোকে আহ্বান জানান ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত এ বৈঠকে মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে সফরসঙ্গী বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামাত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও ডক্টর নাকিবুর রহমান এবং এনসিপির 2 নেতা আক্তার হোসেন ও ডাক্তার তাসনিম জারাকে পরিচয় করিয়ে দেন সরকার প্রধান। এ সময় বাংলাদেশে বিনিয়োগে প্রবাসী বাংলাদেশি ও বিদেশিদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশে ইউএস এর যে বিজনেসম্যান, যারা বড় বড় কোম্পানি, ইউএস এর যত বড় বড় কোম্পানি আছে, তাদের সাথে প্রফেসর ইউনূসের একটা বড় মিটিং হয়েছে। সেখানে উনি তাদের উদ্দেশ্যে বাংলাদেশে আরো ইনভেস্টমেন্ট করার আহ্বান জানিয়েছেন। এবং এই মিটিংটায় বাংলাদেশের থেকে যে 6 জন যে পলিটিক্যাল লিডার এসেছেন প্রফেসর ইউনূসের ইনভাইটেশনে, তারা 6 জনই উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত, বর্তমানে তেল গ্যাস অনুসন্ধানে বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির বাংলাদেশ প্রধান পিটার হাস এবং দক্ষিণ এশীয় বিষয়ক সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশনের ডেপুটি সিইও নিশা দেশাই বিশওয়াল সহ ব্যবসায়ী নেতারা। ফেব্রুয়ারির প্রথমার্ধের পরে যখন ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, তখন তো পলিটিক্যাল পার্টিগুলোই বাংলাদেশকে তারা গভর্ন করবেন। তো তাদের সাথে একটা এই বিজনেস কমিউনিটির, ইউএস এর বিজনেস কমিউনিটির যাতে আরো জানাশোনা হয়, সে বিষয়ে উনি আরো ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছেন। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে টেকসই উন্নয়ন নিয়ে প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রার অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে $4 ট্রিলিয়ন বিনিয়োগের ঘাটতি মেটাতে হবে। জলবায়ুর ক্ষতিকারক প্রভাব ও বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশ 13 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে উল্লেখ করে বিশ্ব নেতাদের পাশে থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। পরে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে উচ্চ পর্যায়ের ওয়ার্কিং সেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা। এ সময় সরকার প্রধানের সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে কথা বলেন। প্রতিটি বৈঠকেই দেশের চলমান সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে শুধু নয়, বিশ্ব নেতা হিসেবে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে গুরুত্ব পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এসব বৈঠকে প্রধান উপদেষ্টা বিশ্বব্যাপী যুদ্ধবিগ্রহ ও সংঘাত বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে বৈশ্বিক সংকট মোকাবেলা করে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে বিশ্ব দরবারে, তা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। যে কোনো সময় সাইবার হামলা হতে পারে দেশের বিমানবন্দরগুলোতে। গোয়েন্দাদের এমন তথ্য থাকলেও পুরনো প্রযুক্তিতেই চলছে সিভিল এভিয়েশন। ঝুঁকি মূল্যায়নে কনসালটেন্ট প্রতিষ্ঠান খুঁজছে বেবিচক। শক্ত ব্যবস্থা না নিলে ব্যাপক বিশৃঙ্খলা, অর্থনৈতিক ক্ষতির শঙ্কা বিশেষজ্ঞদের। প্রতিনিয়ত প্রযুক্তি আধুনিকায়নের পরামর্শ দিচ্ছেন তারা।
বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। বিশ্ব এভিয়েশন খাতে অ্যালার্মিং হয়ে দাঁড়িয়েছে লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে সাইবার হামলার ঘটনা। এতে নড়ে চড়ে বসেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। নিরাপত্তার শঙ্কা ইতিমধ্যে সব বিমানবন্দরে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। এভিয়েশন গোয়েন্দাদের তথ্য নিয়ে সাইবার হামলা প্রতিরোধে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে বৈঠকও করেছে বেবিচক। বৈঠকে বিমানবন্দরের ডিজিটাল সিস্টেম, রাডার এবং যোগাযোগের নেটওয়ার্কগুলো নিয়মিত নিরীক্ষণ ও তথ্য প্রেরণ করতে বলা হয়েছে, যাতে করে অস্বাভাবিক কার্যকলাপ দেখা মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। সংশ্লিষ্টরা বলছেন, উন্নত বিশ্ব যেখানে সাইবার হামলা ঠেকাতে ব্যর্থ হচ্ছে, সেখানে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। দুর্ঘটনা একবার ঘটে গেলে তার যে এফেক্টটা হবে সেটা কিন্তু সামলানোর মতো ক্ষমতা আমাদের নেই। সাইবার অ্যাটাকটা সাধারণত হয়ে থাকে ডিপার্চার কন্ট্রোল সিস্টেমের উপর, ডিসিএস এর উপরে। বিভিন্ন এয়ারপোর্টের, বিভিন্ন এয়ারলাইনের সংযোগ থাকে, সেই সংযোগগুলো নষ্ট হয়ে যাবে। দেশের সব বিমানবন্দরে সাইবার হামলার আশঙ্কা করছেন গোয়েন্দারা। এমন অবস্থার মধ্যেই ঝুঁকির বিষয়টি স্বীকার করে বেবিচক জানিয়েছে, সাইবার হামলার হুমকি রয়েছে। পুরনো টেকনোলজির অনেক সফটওয়্যার আপগ্রেড করা ও নিরাপত্তা ঝুঁকির মূল্যায়ন এবং করণীয় নির্ধারণে অভিজ্ঞ কনসাল্টিং ফার্ম নিযুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। আমাদের সাইবার ক্যাপাবিলিটিটা আছে, কিন্তু পর্যাপ্ত না। সাইবার যে ইস্যুটা আছে এটা আমরা ইমপ্রুভ করছি। একটা এক্সপার্ট কোম্পানি বা একটা এজেন্সি, গভর্নমেন্ট অর প্রাইভেট যেটাই হোক, একটা দিয়ে আমরা একটা রিভিউ করবো প্রেজেন্ট চ্যালেঞ্জগুলো কি, অথবা এই চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদের কাউন্টার মেকানিজমটা কি হবে। এটা যদি আমরা সিকিউরিটি এক্সপার্ট দিয়ে পাই তাহলে জিনিসটা আরো স্ট্রং হবে। নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে প্রতিদিন প্রায় 1.5 শতাধিক ফ্লাইট শিডিউল বিপর্যয়, 50,000 যাত্রী সহ অন্যান্য তথ্যে বিভ্রাট সৃষ্টি করবে হ্যাকাররা। যদিও বিশেষজ্ঞরা মনে করেন, বেবিচকের পুরো সিস্টেম অটোমেশন না হওয়ায় খুব বেশি প্রভাব ফেলতে পারবে না হ্যাকার চক্র। আমাদের সিভিল এভিয়েশন সেই লেভেলের কিন্তু অটোমেটেড না। এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম যেটা ম্যানুয়াল, এটা ওই লেভেলের ডিসরাপশন হবে না, কিন্তু তারপরেও যে ঝুঁকিটা কিন্তু থেকেই যায়। এটা রিভিউ করে জরুরি ভিত্তিতে সেগুলো যা যা করা উচিত আমাদের সেটা করতে হবে। বেবিচকের নিরীক্ষা অনুযায়ী সাইবার হামলায় বাংলাদেশের এভিয়েশন শিল্পে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ 8টি সেক্টরের মধ্যে রয়েছে এয়ারলাইন্স, এয়ারপোর্ট, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট, কমিউনিকেশন সিস্টেম, ফ্লাইট অপারেশন, মেইনটেনেন্স, সাপ্লাই চেইন ও রেগুলেটরি অথরিটি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদন দেখলাম। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির। এই সময় বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা প্রথমে দেখলাম, সেক্ষেত্রে সবচেয়ে স্পর্শকাতর একটা আমাদের খাত এভিয়েশন শিল্প, সারা বিশ্বেই, নট অনলি বাংলাদেশ। সেক্ষেত্রে আসলে আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া দরকার ছিল? মজা হচ্ছে যে এই সিভিল এভিয়েশন বা বিমান খাতটা গত 2 বছরে সাইবার আক্রমণ এবং সফটওয়্যার বাগ, এই অনেকগুলো ঘটনা কিন্তু আমাদেরকে অনেকবার সতর্ক করেছে। যেমন গত বছর যদি বলি যে বিশ্বে অনেকগুলো এয়ারপোর্টের যাবতীয় ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিল মাইক্রোসফটের একটা সফটওয়্যার বাগের কারণে, আমরা জানি। এই বছরে আবার সাইবার হামলা ঘটনা ঘটেছে কয়েকটা এয়ারপোর্টে এবং সেগুলো বন্ধ হয়েছিল। তো সত্যি কথা বলতে কি, যে এই স্পর্শকাতর যে জায়গাগুলো সাইবার হামলার, এগুলো একটা বড় টার্গেট হয়। তার একটা প্রধান কারণ হচ্ছে এটা আমি যদি কোনো দেশের সাথে যদি রাজনৈতিক বা কোনো বিরোধ থাকে, সে দেশের কিছু হ্যাকাররা উৎসাহিত সে দেশে আক্রমণ করার চেষ্টা চলে, এরকম একটা ঘটনা ঘটে। আরেকটা হচ্ছে ব্যবসায়িক কারণে ঘটে। যেমন বাংলাদেশ বিমানেরই আপনার ওদের একটা সার্ভারে মালওয়্যার ইনফেকশন, ইমেল সার্ভারে মালওয়্যার ইনফেকশন হয়েছিল গত 2 বছর 3 বছর আগে। এবং যদিও বিমান কখনো স্বীকার করেনি, কিন্তু এটা সবাই জানে যে ঘটনাটা ঘটেছিল। তো এই যে ঘটনা যেহেতু ঘটছে, এবং বাংলাদেশে আরও প্রতিষ্ঠানে কিন্তু আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু অনেক জায়গায় কিন্তু আমরা সাইবার হামলা ঘটনা দেখছি, বিশ্বের অন্য দেশের মতো আমাদের দেশে ঘটছে এবং তা বাড়ছে। সেক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা যদি যে প্রতিষ্ঠানে যেটুকু দরকার সেটুকু নিতে হবে। সেই জায়গায় আমরা বাংলাদেশে এই প্রতিষ্ঠানগুলোতে আসলে এই দুর্বলতাটা প্রকট। এবং এখন পর্যন্ত আপনি যেটা বলেন যে রিপোর্ট যারা বলছে, এখন কনসালটেন্ট খুঁজছেন ওনারা। তো এই এমন একটা জায়গা যেখানে আসলে যে কোনো মুহূর্তে, আর সাইবার হামলা একটা বিষয় যে আপনি গোয়েন্দা তথ্য বলছে বলে আচরণের বিষয় না, যে কোনো সময় এমনি করতে পারে। আর গোয়েন্দা তথ্য থাকা মানে হচ্ছে আপনাকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। সেই প্রস্তুতির জায়গাটাতে আমাদের বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠানগুলো বিশেষত অত্যন্ত দুর্বল ব্যবস্থার মধ্যে চলছে। এবং এটা যে একটা বিশেষায়িত খাত, এর জন্য যে বিশেষায়িত মানুষ প্রয়োজন এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন, এই জায়গাগুলো প্রায় প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে কিন্তু মিসিং। একজন হয়তো আগ্রহী কিছু একটা করছেন, কদিন পরে আমাকে ট্রান্সফার করে অন্য একটা পজিশনে চলে যাচ্ছে, এই জায়গাটা নতুন একজন আসছে যিনি আবার নতুন করে শিখছেন। এই যে এই শেখার প্রক্রিয়া। আর দ্বিতীয়ত হচ্ছে ম্যানেজমেন্টের কাছে তার একটা ক্লিয়ার ভিজিবিলিটি যে এর ঝুঁকি কতটুকু এবং কতটা ব্যবস্থা নেওয়া উচিত, এই জায়গাটা পরিষ্কারভাবে তারাও পরিষ্কার না এবং তাদেরকে করছেও না। যে কারণে এই প্রতিষ্ঠানগুলো অন্যান্য কাজে অনেক মনোযোগ দিলেও
সাইবার হামলার ক্ষেত্রে অত্যন্ত মনোযোগী। আর আরও একটা জায়গায় দুর্বলতা যেটা মনে করছি সাইবার হামলা না, ইন জেনারেল, যেহেতু এই সিভিল এভিয়েশন বিমানবন্দরের কথা বলছি, আপনি দেখেন বিমানবন্দরে 4 বছর ধরে অনেকগুলো গেট পড়ে আছে। এগুলো একটু বড় অঙ্কের টাকা ব্যয় করে আনা হয়েছিল, কিন্তু এগুলো কিন্তু কোনো ব্যবহার নেই। তো আমরা আসলে প্রযুক্তি আনলেও সেটা কিন্তু ব্যবহার করতে পারছি না। অর্থাৎ ব্যবস্থাপনাও একটা বড় ধরনের গোলযোগ আছে। ব্যবস্থাপনা ঠিক থাকবে, সাইবার সিকিউরিটি বলে অন্য কোনো কিছু ঠিক থাকবে না। এখানে প্রাতিষ্ঠানিক সমন্বয়ের একটা ঘাটতি দেখি এবং অন্যান্য, এবং এটা একটা বছর একা কাজ করে না, অনেকগুলো বছর আমাদের সমন্বয়ে কাজ করতে হয়, এবং সাইবার সিকিউরিটিও তাই। তো সেই সমন্বয় জায়গাগুলোতে কিন্তু আমাদের আসলে দারুণ ঘাটতি আছে। কাজে শুধু প্রযুক্তি আনলেই হবে না, শুধু টেকনোলজি আনলেই হবে না। আর দ্বিতীয়ত আরেকটা গুরুত্বপূর্ণ বলতেই হবে যে এইসব প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এই টেকনোলজির পরিবর্তনটা এবং সফটওয়্যার আপগ্রেড, হার্ডওয়্যার আপগ্রেড, আপনি যদি দেখেন বিমানবন্দরে যে বিভিন্ন কম্পিউটার অন্য যন্ত্রপাতি ব্যবহার করা হয়, এগুলি যদি বয়স দেখেন, এগুলো প্রত্যেকটা প্রায় 10 বছরের পুরনো অনেক যন্ত্রপাতি ওখানে আছে বলে আমার কাছে মনে হয়, দেখে মনে হয় অন্তত। তা যদি হয় তাহলে ওর অপারেটিং সিস্টেমেরই হয়তো বা আজকে লাইসেন্স নেই, কোনো রেসপন্সিবিলিটি নেই, যে হচ্ছে ভেন্ডরের কাছে কিনেছে তার সাথে যে সার্ভিস কন্ট্রাক্ট সেগুলো হয়তো এক্সপায়ার করে গেছে। তো সেসব জায়গায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রে ক্যাব যেখানে বলছে, সিবিএফসি বলছে যে আমরা সেই ক্যাপাবিলিটির জায়গায় এখনো পর্যন্ত ঘাটতি রয়েছে, উন্নত বিশ্ব যেখানে ফেল হয়ে যাচ্ছে সেখানে আমাদের অবস্থাটা কি ঘটতে পারে? আমরা মানে সত্যি বলি আমরা খুব ভাগ্যবান বলে মনে হয় আমাদের কাছে, যে কারণে আমরা অত্যন্ত দুর্বলতা নিয়েও আমরা টিকে থাকি। আবার আরেকটা জায়গায় আছে, বেশি দুর্বল থাকার একটা সুবিধা আছে, যদি আপনি অটোমেশন কম থাকে তাহলে সেখানে সাইবার হামলা করাটা একটু ডিফিকাল্ট। তো ওই না থাকলে, যদি আপনার বেশি টাকা পয়সা না থাকে তাহলে আপনাকে ডাকাতে হবে না আর কি, তো সেরকম একটা ব্যাপারও আছে। কিন্তু আমরা তো প্রযুক্তিতে যাচ্ছি, এবং যেহেতু অর্ধেক গিয়ে থাকাটা খুব মুশকিল, বরঞ্চ গেলে পুরোপুরি যাওয়া উচিত, এবং তার জন্যে নিরাপত্তা ব্যবস্থাটা সেরকম করা উচিত। আজকে যে মডার্ন যোগাযোগ ব্যবস্থা, এই জায়গায় যদি আমরা পিছিয়ে পড়ি তাহলে তো আসলে আমরা, এবং যদি এয়ারপোর্টের ব্যবস্থাপনা যদি বলেন, আমরা থার্ড টার্মিনাল হলে হয়তো আমরা যাই না, আমরা অনেক স্বপ্ন দেখছি, কিন্তু সেখানেও যদি একই ধরনের ব্যবস্থাপনা থাকে তাহলে তো আসলে পরিস্থিতির কোনো পরিবর্তন আসলে হবে না। বিশ্বের মতো বাংলাদেশের সিভিল এভিয়েশন অর্থাৎ এভিয়েশন শিল্পটা অনেক প্রোগ্রেস করছে, এবং 2030 সালে এটা আরও ডাবল হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের আইসিটি এই ব্যবস্থাপনাটা আরও কত স্ট্রং হওয়া দরকার, এবং কোন কোন ক্লাস্টারে বেশি গুরুত্ব দেওয়া দরকার? আসলে এই জায়গাটাকে আন্তর্জাতিক মানের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হচ্ছে সঠিক পরিকল্পনা, এবং এই জন্য আমাদেরকে তো খুব বেশি কষ্ট করা দরকার। এক্সাম্পল আছে অনেক দেশে, আমাদের প্রতিবেশী দেশগুলো যদি বলেন যে এয়ারপোর্ট ব্যবস্থাপনায় সবচেয়ে ভালো কারা, আপনি সিঙ্গাপুরে যান, ইভেন আপনি মালয়েশিয়া দেখেন, সেটাও অনেক উন্নত, অনেক বড় এয়ারপোর্টটা ম্যাচ করে। হংকংয়ের কথা বলেন, আমাদের পাশের অনেক বড় এক্সাম্পল আছে। আমি বলবো এই এয়ারপোর্টগুলো ইউরোপ আমেরিকার অনেক এয়ারপোর্ট চেয়ে ভালো ব্যবস্থাপনা করছে তারা। তো সেখান থেকে তো আমরা শিখতে পারি করে এই ব্যবস্থাপনার জায়গাটা, এবং তার সঙ্গে সেই ব্যবস্থাটাকে নিরাপদ রাখার জন্য সাইবার নিরাপত্তা এবং অন্যান্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। এটার জন্য দরকার হচ্ছে শুধু একটা সঠিক দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ইচ্ছে, এই দুটো যদি একসঙ্গে থাকে তাহলে এটা অ্যাচিভ করার কোনো বিষয় না। একটা সিভিল এভিয়েশনের ক্ষেত্রে বলি, বা বাংলাদেশের অন্যান্য যে স্পর্শগত জায়গাগুলো, যে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, আমাদের যে পোর্টগুলো আছে, আমাদের বর্ডার সিকিউরিটি, এবং আজকের টেকনোলজি, আমাদের আকাশের নিরাপত্তা যদি বলি আমরা, কারণ এই সিভিলের সাথে জড়িত। রাডার ব্যবস্থার কথা বলি, সিভিলাইজেশন বা বিমান বাহিনী সব কিছু মিলিয়েই আমাদের সমুদ্রের এলাকার নিরাপত্তার কথা বলি। আমরা যোগাযোগ প্রযুক্তিতে অনেক উন্নতি করেছি। আমরা যদি বলি যে আমাদের এই টেকনোলজি স্টারলিংকের ইনক্লুশন একটা বড় পরিবর্তন, যেটা কিন্তু আসলে আমাদের এই কমিউনিকেশনের ক্ষেত্রে একটা দুর্গম জায়গাগুলো কমিউনিকেশন একটা ভালো ব্যবস্থা তৈরি করে দিয়েছে। ইভেন আমাদের বিমানে ইন্টারনেট সেবার কথা বাংলাদেশ বিমান এখন চিন্তা করতে পারি, তারা ভালো ইন্টারনেট সেবা বিমানে দিতে চায় কিনা, লং ডিস্টেন্স ফ্লাইটগুলোতে, যদি তারা কম্পিট করতে চায় আন্তর্জাতিক মানের এয়ারলাইন্সগুলোর সঙ্গে। তো সেবার জায়গায় উন্নতি করে, সেই সঙ্গে সাইবার নিরাপত্তা, এই দুটো জায়গায় আসলে আমি কেন বলতে এখন কেন একই কথা বারবার রিপিট করি, এই জন্য মাঝে মাঝে হতাশ লাগে, কিন্তু সেই পরিবর্তনটা আমরা দেখছি না, দৃশ্যমান কোনো পরিবর্তন হচ্ছে না আমাদের দেশে। আমরা একটা প্রতিবেদন দেখেছি, সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকা অবস্থান করছেন, সেখানে বিজনেস কাউন্সিলে তিনি বেশ বিনিয়োগের জন্য কথা বলেছেন, আমেরিকানদের $4 ট্রিলিয়ন। সেক্ষেত্রে আইসিটি খাতে বিনিয়োগের কতটা সম্ভাবনা কিংবা বাজার রয়েছে, কী অবস্থা এখন? আইসিটি খাতে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা আছে। বলবো যে আমাদের দেশে জনসংখ্যা কোনো অভাব নেই। আমাদের দেশে প্রতি বছর, আমার যদি সংখ্যা ভুল না থাকে, প্রায় 40,000 কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা আইসিটি গ্রাজুয়েট বেরোচ্ছে। সংখ্যাটা কিন্তু অনেক বড়, এবং এখন যে সমস্যাটা হয়েছে, এই আইসিটি গ্রাজুয়েটদের চাকরির পর্যাপ্ত সুযোগ বাংলাদেশে তৈরি হয়নি এখন পর্যন্ত, এবং বৈশ্বিক রাজনীতির কারণে কিছু ব্যবসার ক্ষেত্রে উন্নত বিশ্ব, পাশ্চাত্য বিশ্বগুলো তো এখন চায় না, বা ওই দেশগুলো নির্ভর করতে চায় না, সেটা কিন্তু আমাদের জন্য একটা ব্যবসায়িক সুযোগ তৈরি করছে।
সেই জায়গাটা যদি আমরা ক্যাপচার করি, আমরা যদি একটা যে সফটওয়্যার কথা আমরা অনেক আগে থেকে বলছি, সেই সঙ্গে যদি আমরা এই মাইক্রোচিপ ডেভেলপমেন্ট বা তার ডিজাইনের জায়গার কথা যদি বলি, আমরা কিছু হার্ডওয়্যার যেগুলো খুব বড় স্কেলের না, ছোটো স্কেলের কিছু হার্ডওয়্যার ডেভেলপমেন্ট, কিছু অ্যাপ্লায়েন্স, কিছু কম্পোনেন্ট, এগুলো তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমরা খুব দ্রুত করতে পারি এবং এর ক্ষেত্রে একটা বিশাল বড় বাজার রয়েছে। তো সব কিছু মিলিয়ে যদি এটা সেটা মার্কিনযুক্ত ইনভেস্টমেন্টই হোক, অন্য দেশের ইনভেস্টমেন্টই হোক বা লোকাল ইনভেস্টমেন্টই হোক, বাংলাদেশে কিন্তু এদিকে আসলে ডেভেলপমেন্ট করার অনেক সুযোগ রয়েছে। সেক্ষেত্রে যদি বলে ছোট্ট করে যে আমরা এই যে বড় বড় প্রতিষ্ঠানগুলো সফটওয়্যার সার্ভিস আমরা দেশীয় প্রতিষ্ঠান দিতে পারবো কিনা? না পারার কোনো কারণ নেই। প্রথম কথা হচ্ছে যে একটা হচ্ছে আমাদের দেশের মাইন্ডসেটের জায়গাটা, যেমন আমি সাইবার সিকিউরিটি যদি আমরা আলোচনা শুরু করেছিলাম, সাইবার সিকিউরিটির জন্য যে খরচ করতে হয়, সাইবার সিকিউরিটি অডিটের জন্য যে খরচ করতে হয়, এটাই এখন অনেকগুলো প্রতিষ্ঠান মনে করে যেটা হচ্ছে এক্সট্রা খরচ, তারা একটা বার্ডেন হিসেবে দেখে। এটা যে তার এক্সিস্টেন্সের প্রশ্ন, এটা তারা বোধ করে না। সিমিলারলি এই আইসিটির যে এইসব এই নতুন প্রযুক্তি সেবা এবং তার জন্য যে সার্ভিসগুলো দরকার, তার জন্য আমাদের দেশের অনেক প্রতিষ্ঠান কিন্তু দেশে বসে বিদেশের অনেক কোম্পানি এই সার্ভিসগুলো দিচ্ছে, কিন্তু দেশে তারা আসলে সেই ব্যবসার জায়গাটা তৈরি হয় এখন পর্যন্ত। তো সেটা যদি আমরা একসঙ্গে প্যারালি কাজ করি, তাহলে পরে আমাদের যে তরুণ প্রজন্মের জনশক্তি আছে তাদেরকে প্রপারলি কাজে লাগে, তাহলে এটা একটা বিশাল সম্ভাবনার জায়গা আমাদের দেশের জন্য। অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম এভিয়েশন শিল্পে সাইবার হামলা, নিরাপত্তা দুর্বলতা এবং আইসিটি খাতে বিনিয়োগের অপার সম্ভাবনা। আমাদের সাথে স্টুডিওতে এসে আলোচনায় যুক্ত ছিলেন আইসিটি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির। সাভারের আশুলিয়ায় নাসা গ্রুপের 16টি কারখানা বন্ধ ঘোষণার দ্বিতীয় দিনে শ্রমিক অসন্তোষের জেরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই আশুলিয়া শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন কারখানার সাধারণ শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগে 2 শ্রমিককে আটক করে যৌথ বাহিনী। এ সময় বাধা প্রদানকারী শ্রমিকদেরও বুঝিয়ে বিভিন্ন রাস্তা ও গলি থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও শিল্পাঞ্চলের নরসিংহপুর, নিশ্চিন্তপুর সহ 1.5 কিলোমিটার এলাকা জুড়ে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। আশুলিয়া শিল্পাঞ্চলের সবশেষ খবর জানাতে ঘোষবাগ এলাকায় আছেন সহকর্মী মোজাফর হোসাইন জয়। সরাসরি যাচ্ছে তার কাছে। আশুলিয়া শিল্পাঞ্চলে কালকে যে নাসা গ্রুপের প্রায় 16টি কারখানার বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে, সেই বন্ধের ঘোষণাকে কেন্দ্র করে যে আশুলিয়া শিল্পাঞ্চলে অসন্তোষ শুরু হয়েছিল, সেই অসন্তোষের কিন্তু আজকে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে কিন্তু আমরা দেখেছি সকালবেলা থেকে কিন্তু শ্রমিকরা যখন বিভিন্ন কারখানায় আসছিল তখন কিন্তু তারা বিভিন্ন শ্রমিকদেরকে বাধা দিচ্ছিল বলে আমাদেরকে যৌথ বাহিনী জানিয়েছে। একই সাথে কিন্তু এই অঞ্চলে কিন্তু যৌথ বাহিনী, পুলিশ সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপক মোতায়েন করা হয়েছে। একই সাথে কিন্তু প্রায় 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং একই সাথে কিন্তু যৌথ বাহিনী, সেনাবাহিনীর সদস্যরা, আর্মস ব্যাটালিয়ন সহ কিন্তু বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু গুরুত্বপূর্ণ যে কারখানাগুলো আছে সেগুলোতে কিন্তু তারা পাহারা দিচ্ছেন এবং তারা কিন্তু নিরাপত্তা বিধান করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি সকালবেলা আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটেছিল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছু অবনতি ঘটানোর চেষ্টা করেছিল কিছু শৃঙ্খল শ্রমিক, আমাদেরকে যেমনটি বলেছিলেন যৌথ বাহিনীর পক্ষ থেকে, এবং যেমনটি তারা বলেছিলেন যে সেই সময় কিন্তু তারা দুজনকে আটক করেছেন এবং একই সাথে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পরিস্থিতিতে এনেছেন তারা, এবং বর্তমানে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে যৌথ বাহিনীর পক্ষ থেকে, আমাদেরকে জানানো হয়েছে। যদিও জানিয়ে রাখতে চাই যে মূলত গত পরশুদিন অর্থাৎ মঙ্গলবার দিন দিবাগত রাতে কিন্তু কলকারখানা শ্রমিকদের একটি মিটিং হয়, কলকারখানার সহ কারখানা কর্তৃপক্ষের সাথে একটি সভা হয়, ত্রিপক্ষীয় সভা। সেই সভায় কিন্তু সিদ্ধান্ত গৃহীত হয় যে মূলত নাসা গ্রুপের যে 16টি কারখানা রয়েছে সেই 16টি কারখানার যেহেতু তারা তাদের বায়ার নেই এবং একই সাথে বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ থেকে তারা বিচ্ছিন্ন রয়েছে, তাই তারা কারখানাগুলোকে বন্ধ ঘোষণা করতে চান এবং একই সাথে কিন্তু তারা সেই বন্ধ কারখানাগুলোর সিদ্ধান্ত যখন কিনা আপনার কারখানার সামনের প্রধান ফটকে টাঙিয়ে দেওয়া হয় তখনই কিন্তু বুধবার থেকে কিন্তু শ্রমিক অসন্তোষের সূত্রপাত ঘটে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু মূলত কালকে আমরা দেখেছি যে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া, ইট পাটকেল এবং গরম পানি ছিটানোর বিষয় ঘটে উঠেছে এবং বর্তমানে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেহেতু বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল করছে, একই সাথে কিন্তু সকল কারখানাগুলোতে উৎপাদন ব্যবস্থা চালু রয়েছে, শুধুমাত্র নাসা গ্রুপের 16টি কারখানা ব্যতীত। তো আশুলিয়ার শিল্পাঞ্চল থেকে আমার কাছে শ্রমিক অসন্তোষ সম্পর্কে এই ছিল সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি ছিলাম আশুলিয়ায়। এবার বন্দর বাণিজ্যের খবর।
মোংলা সমুদ্র বন্দরে বাড়ছে আমদানি রফতানি। একই সঙ্গে বন্দর উন্নয়নে চলমান প্রকল্পের কার্যক্রম শেষ হলে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে বন্দর এলাকায় আছেন সহকর্মী মাহমুদ হাসান, সরাসরি যাচ্ছে তার কাছে। পণ্য আমদানি রপ্তানি এবং ব্যবসায়ীদের কেন্দ্রবিন্দু এখন মোংলা সমুদ্র বন্দর। তবে এই ব্যবসায়ীদের সুবিধার্থে মোংলা সমুদ্র বন্দর কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখেছে বন্দর কর্তৃপক্ষ। বর্তমান চেয়ারম্যানের প্রচেষ্টা এবং দক্ষ যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা কিন্তু ব্যবসায়ীদের সেভাবে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। তবে ব্যবসায়ীরা আমাদের যেমনটাই জানিয়েছে যে অন্যান্য বন্দরের তুলনায় মোংলা বন্দরে পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকার কারণে কিন্তু তারা মোংলা বন্দর ব্যবহার করছে। কারণ দক্ষিণ অঞ্চলের খুলনা সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের কেন্দ্রবিন্দু মোংলা সমুদ্র বন্দর, অর্থাৎ মোংলা সমুদ্র বন্দর সচল থাকলে খুলনা বিভাগ সহ দক্ষিণ পশ্চিম অঞ্চল কিন্তু সচল থাকে। সেজন্য কিন্তু মোংলা বন্দরকে নূতন রূপে সাজিয়ে রেখেছে ব্যবসায়ীদের জন্য। কারণ হলো এই মোংলা বন্দরে ইতিমধ্যে গত বছরগুলোর তুলনার সাথে কিন্তু মোংলা বন্দরে জাহাজের সংখ্যা বাড়ছে আমদানি রপ্তানি পণ্যের সংখ্যা। তবে যতটাই জাহাজ এবং আমদানি রপ্তানি পণ্য বাড়বে ততটাই কিন্তু রাজস্ব বৃদ্ধি পাবে সরকারের। তবে বন্দর কর্তৃপক্ষ আমাদের যেমনটি জানিয়েছে যে মোংলা বন্দরকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে ব্যবসায়ীদের জন্য। অর্থাৎ ব্যবসায়ীরা যেন সুন্দর করে মোংলা বন্দরে এসে তাদের বিদেশি পণ্যগুলো এনে এখান থেকে খালাস করে আবার পুনরায় চলে যেতে পারে। আবার এখান থেকে যে রপ্তানিযোগ্য যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো কিন্তু এখান থেকে সুন্দরভাবে নিয়ে যেতে পারে। তবে বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি জানিয়েছে যে অন্যান্য বন্দরে ট্যারিফ অর্থাৎ যে ট্যারিফ যেগুলো রয়েছে, অর্থাৎ একটি জাহাজ মোংলা বন্দরে প্রবেশ করলে আমদানি রপ্তানি কারক বা ব্যবসায়ীদের যে খরচ হয় অন্যান্য বন্দর 40 থেকে 41% সেই খরচগুলো অর্থাৎ ট্যারিফ বৃদ্ধি করলেও কেন কিন্তু মোংলা বন্দর সেটি বৃদ্ধি করে নাই। সেই সুযোগে কিন্তু মোংলা বন্দর ব্যবসায়ীরা কিন্তু বিভিন্ন দিক থেকে মোংলা বন্দর ব্যবহার করা শুরু করেছে। এখানে কিন্তু আগের তুলনায় জাহাজের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আমদানি রপ্তানির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে এবং মোংলা বন্দর ব্যবহার করার জন্য কিন্তু বিভিন্ন দিক থেকে ব্যবসায়ীরা আগ্রহ প্রকাশ করছে। তবে সেজন্য কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখেছে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ অন্যান্য কর্মকর্তারা। তবে এই ছিল আমার কাছে মোংলা বন্দর থেকে পণ্য আমদানি রপ্তানির সর্বশেষ তথ্য। সরাসরি ছিলাম মোংলা বন্দরে। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। বোর সপ্তাহের শেষ কার্য দিবসে সকালে ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। বিস্তারিত জানাতে চলে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আজকে এখন পর্যন্ত যদি বলি 11:25 প্রায়, অর্থাৎ 11:30 সেই সময় কিন্তু আমরা দেখছি যে ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে ডিএসসি লেনদেন। 34 পয়েন্ট বেড়েছে ডিএসসির প্রধান সূচক। ডিএসসি এক্স অবস্থান করছে 5427 পয়েন্টে। এছাড়া 7 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1173 পয়েন্টে ডিএসসির সরিয়া সূচক এবং ডিএসসির 13 সূচক যেটি বিশেষায়িত সেটি 16 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 2107 পয়েন্টে। এখন পর্যন্ত শেয়ার হাতবদল হয়েছে প্রায় 70,000, অর্থাৎ 69,563 বার এবং 244 কোটি 89 লাখ টাকার মূল্যের শেয়ার কিন্তু এখানে হাত বদল হয়েছে এবং 260টি প্রতিষ্ঠানের শেয়ার দর আমরা দেখছি যে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। এছাড়া 72টি প্রতিষ্ঠান নিম্নমুখী এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 59টি প্রতিষ্ঠান। শীর্ষ 20টি প্রতিষ্ঠান যে রয়েছে সেগুলোর মধ্যে যদি আমরা দেখি, শুরুতেই আমরা দেখছি যে এখানে রয়েছে শাহিন পুকুর সামিট অ্যালিয়েন্স পোর্ট লিমিটেড, দুঃখিত সামিট অ্যালিয়েন্স পোর্ট লিমিটেড প্রতিটি শেয়ার তাদের বিক্রি করছে 41 টাকা 70 পয়সা। এছাড়া পরবর্তীতে দ্বিতীয় নম্বর অবস্থায় দেখছি আমরা সিমটেক্স প্রতিষ্ঠানটি 22 টাকা 20 পয়সায় প্রতিটি শেয়ার বিক্রি করছে। সর্বোচ্চ মূল্য ছিল 22 টাকা 50 পয়সা, অর্থাৎ 30 পয়সা কমে কিন্তু প্রতিষ্ঠানটি শেয়ার দর বিক্রি হচ্ছে। ডমিনেক প্রতিষ্ঠানটি 18 টাকা 10 পয়সা দরে প্রতিটি শেয়ার তাদের হাতবদল চলছে। সর্বোচ্চ মূল্য ছিল 18 টাকা 90 পয়সা, সর্বনিম্ন দেখছি আমরা 17 টাকা 60 পয়সা। এছাড়া গতকাল যে মূল্যে বিক্রি হয়েছে সেটি কিন্তু 18 টাকা 80 পয়সা দেখছি আমরা। সেই তুলনায় বলা চলে যে প্রায় গতকালের তুলনায় 70 পয়সা কমে আজকে লেনদেন চলছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠানটি অবস্থান করছে 4 নম্বর অবস্থানে, 117 টাকা 30 পয়সা দরে প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে। প্রতিষ্ঠানটি যদিও সরকারি প্রতিষ্ঠান এবং লাভজনক অবস্থানে রয়েছে, সেক্ষেত্রে সর্বোচ্চ মূল্য ছিল 117 টাকা 40 পয়সা এবং 5 নম্বরে রয়েছে ফার ইস্ট নিটিং প্রতিষ্ঠানটি 20 টাকা 90 পয়সা দরে বিক্রি করছে। সব মিলে বলা চলে যে অর্থাৎ চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস কিন্তু মিশ্র প্রবণতায় কিন্তু চলেছিল এবং কাঁচা পাটকে শর্তযুক্ত রফতানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করায় বিপাকে পড়েছেন খুলনা অঞ্চলের পাট রফতানিকারক, ব্যবসায়ী ও শ্রমিকরা। এছাড়া প্রায় 3 মাস ধরে স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে ভারতে এই পণ্যের রফতানি। ফলে এই অঞ্চল থেকে রফতানি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা।
দৌলতপুরের পাট গোডাউনগুলোতে শ্রমিকদের কর্মব্যস্ত থাকার কথা থাকলেও এখানে শুনশান নীরবতা। রপ্তানিকারকরা কৃষকের কাছ থেকে পাট ক্রয় করে জমা করলেও তা দিনের পর দিন গোডাউনে এভাবেই পড়ে থাকছে। কাঁচা পাটকে শর্তযুক্ত রফতানি পণ্যের তালিকাভুক্ত করে গত ৮ সেপ্টেম্বর পরিপত্র জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। রফতানিকারকরা বলছেন, মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে শর্ত সাপেক্ষে কাঁচা পাট রফতানি বাস্তবে অসম্ভব। খুলনার রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে একই কথা। গত ১৫ দিনে কাঁচা পাট রফতানির জন্য কোনো সার্টিফিকেট ইস্যু হয়নি এই দফতর থেকে। এছাড়া গত ২৭ জুন থেকে স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে ভারতে কাঁচা পাট রফতানি। এতে গত ৩ মাসে আগের ৩ মাসের তুলনায় কাঁচা পাট রফতানি কম হয়েছে ৮০%-এরও বেশি। এখন পুরোপুরি রফতানি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় রফতানিকারকরা। ১,০০০ টনের ইনকোয়ারি আছে, হয়তো তারা ২০০ টনের অনুমোদন দিল। তাতে করে আমাদের একটা বড় ধরনের ব্যাঘাত হচ্ছে রপ্তানির ক্ষেত্রে। পাটের সেক্টরের উপরে বাংলাদেশ অর্থনীতি দাঁড় করানো সম্ভব যদি আমরা অল স্টেক হোল্ডার একটা টেবিলে বসতে পারি। রফতানি না থাকায় খুলনার দৌলতপুরের অধিকাংশ পাট গোডাউনে কাজ নেই শ্রমিকদের। এ অঞ্চলের ২০টি রফতানিকারক প্রতিষ্ঠানের প্রায় ১০,০০০ শ্রমিক পুরোপুরি বেকার হয়ে যাওয়ার শঙ্কায়। সম্প্রতি সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সড়কে আন্দোলনও করেন তারা। কিছুদিন আগে যে কাজ হচ্ছে তার ৪ আনা কাজ এখন আসছে, তাতে আমাকে অবস্থা খুব ভালো না, আমাকে খুব দুর্দিন যাচ্ছে। আমরা চাই কাজ হোক, শিপমেন্ট হোক, ব্যবসা করুক মালিকরা, তারা আমদানি করুক, রপ্তানি করুক, আমরা কাজ করে খাইয়ে বাঁচতে চাই। এই রপ্তানি বন্ধ হলে হাজার হাজার শ্রমিক আছে এখানে, তাদের সঙ্গে তাদের পরিবার আছে, লক্ষ লক্ষ লোক না খেয়ে থাকবে, তারা খুব অসুবিধার মধ্যে আছে। শ্রমিক কর্মচারী দৌলতপুরবাসী সহ খুলনাবাসীর পক্ষ থেকে আমরা বলবো যে কোনো মূল্যে কাঁচা পাট রপ্তানি চালু করা হোক। যদিও রফতানি উন্নয়ন ব্যুরোর দাবি, অনুমতি নিয়ে রফতানির সুযোগ এখনো রয়েছে। সাময়িক সময়ের পর ফের আগের অবস্থায় যাবে বলেও আশা করেন এই কর্মকর্তা। এই বিষয়ে আমার মনে হয় খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করছি না। র ম্যাটেরিয়াল এটা দীর্ঘ সময়ের জন্য শর্তযুক্ত থাকার কোনো সুযোগ নাই। নির্দিষ্ট সময় পরে এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী অবশ্যই এটাকে আবার শর্তহীন করা হবে, এবং আমি যেটুকু দেখেছি ইতিপূর্বে সেটা হয়ে থাকে নরমালি। সবশেষ ৩ মাসে খুলনা অঞ্চল থেকে কাঁচা পাট রফতানিতে আয় হয়েছে $৪২ লাখ, যেখানে আগের ৩ মাসে এ খাতে আয় হয়েছিল $৩,৬৬,০০০। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেখছেন এ সময় বাণিজ্য। আমনের ভরা মৌসুমে কুষ্টিয়ার কুমারখালীতে মাজরা পোকার আক্রমণ। বারবার কীটনাশক প্রয়োগ করেও মিলছে না সমাধান। এমনকি রয়েছে কৃষি কর্মকর্তাদের অসহযোগিতার অভিযোগও। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হচ্ছে ধান, তবে অনেক গাছের আগায় বসে আছে পোকা। এই কারণে অনেক ধান নষ্ট হচ্ছে। কুষ্টিয়া কুমারখালী উপজেলার জিকে সেচ প্রকল্প এলাকার ধান খেতে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষকেরা বলছেন বারবার কীটনাশক প্রয়োগ করেও মিলছে না কোনো সমাধান। এই কারণে সৃষ্টি হয়েছে ফলন বিপর্যয়ের আশঙ্কা। এমনকি কৃষি কর্মকর্তাদের অসহযোগিতার অভিযোগও তাদের। এত পরিমাণ পোকামাকড় এই বছরে, আসলে আমার ধানটা যে ফুলবে, ধানটা না বাড়লে তো ফুলবে না, সে ধানটা বাড়তেওছে না, ফুলতেওছে না। এই ধরনের সাদা সাদা পোকা, কালো পোকা, বুঝছেন, এতে ধান খেয়ে আমাদের শেষ করে দিল। স্প্রে করার পরে 2-4 দিন 5 দিন ভালো থাকতেছে, আবার যাতাই হয়ে যাচ্ছে। কৃষি অফিসারের সাথে যোগাযোগ করতে গেলে তার কখনো যোগাযোগ পাচ্ছি না। তিনি আমাদের তাদের সাথে আমার দেখাও নাই, কোনো কথাবার্তাও হয় না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। পার্সিং করার কারণে মাজরা পোকার আক্রমণ কমে আসছে। যতটুকু আছে আমরা কৃষকদেরকে মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী এবং আমরা সহ কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে কুষ্টিয়া কুমারখালী উপজেলা চলতি মৌসুমে 14,965 হেক্টর জমিতে আমন ধান চাষ হচ্ছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। স্বল্প জনবল নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চুয়াডাঙ্গার প্রাণী সম্পদ অফিস ও চিকিৎসা সেবার কার্যক্রম। গবাদি পশু ও পাখির মিলছে না কাঙ্ক্ষিত সেবা। জনবল নিয়োগ দিয়ে সংকট উত্তরণের সমাধানের আশ্বাস জেলা প্রাণী সম্পদ বিভাগের। মাহফুজ মামুনের তথ্য, ছবিতে রিপোর্ট। চুয়াডাঙ্গায় জেলা প্রাণী সম্পদ অফিস, জেলা ভেটেরিনারি হাসপাতাল, 4টি উপজেলা প্রাণী সম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের কার্যক্রম রয়েছে। এর মধ্যে জেলার 6টি অফিসে জনবল প্রয়োজন 62 জন, তবে দায়িত্ব পালন করছেন অর্ধেকেরও কম। 36টি পদ শূন্য রয়েছে। দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলায় গুরুত্বপূর্ণ ভেটেরিনারি সার্জনের 2টি পদ দীর্ঘদিন শূন্য রয়েছে। জেলা ভেটেরিনারি হাসপাতালে 5টি পদের বিপরীতে 4টি পদ শূন্য। এই হাসপাতালটির কার্যক্রম অনেকটা বন্ধের পথে।
4টি উপজেলায় উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তার 24টি পদের মধ্যে 17টি পদ শূন্য রয়েছে। জনবল সংকটে এসব প্রতিষ্ঠানে মিলছে গবাদি পশু, হাঁস মুরগি চিকিৎসা সহ প্রয়োজনীয় ওষুধ। সঠিক সেবাটা নিতে আসলে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। এখানে অনেক ভোগান্তি সৃষ্টি হচ্ছে, যেমন হচ্ছে এখানে জনগণ সংকট। এখানে ভিএস না থাকলেই তখনই দেখা যায় যে খামারিরা যে কোয়াক ডাক্তার থাকে তাদের কাছ থেকে সেবা নিয়ে প্রতারিত হয়। ভেটেরিনারি সার্জন এখানে দিলে অতি সত্বর এখানকার মানুষজন আরো বেটার সার্ভিসটা পাবে। সমস্যা সমাধানের আশ্বাস জেলা প্রাণী সম্পদ বিভাগের। 37টি পদ আমাদের শূন্য পদ আছে। এই শূন্য পদ সত্ত্বেও আমরা আমাদের কার্যক্রম চালিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। জেলার প্রায় ৭৫,৯৫,০০০ গবাদি পশু ও হাঁস মুরগির চিকিৎসা সেবার জন্য রয়েছেন মাত্র 2 জন ভেটেরিনারি সার্জন। সময় সংবাদ। দেখছেন সময় বাণিজ্য। ৫৬,০০০ স্কয়ার মাইল জুড়ে শীর্ষক মোবাইল হেলথ কেয়ার প্রোগ্রাম চালু করেছে স্কয়ার গ্রুপ। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে নেওয়া হয়েছে উদ্যোগ। দেশের অনগ্রসর অঞ্চলে মোবাইল ক্লিনিক ও টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। স্যামসন এইচ চৌধুরী স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যার জন্ম 1925 সালের 25 সেপ্টেম্বর। তার 100তম জন্মদিনকে স্মরণীয় করতে একটি মোবাইল হেলথ কেয়ারের উদ্যোগ নিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। স্যামসন এইচ চৌধুরীর শতবর্ষ ওরা পালন করতে যাচ্ছে। এ উপলক্ষে বুধবার রাজধানীর গুলশানে স্কয়ার সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, স্যামসন এইচ চৌধুরী আজীবন দেশের মানুষের জন্য সহজলভ্য ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চেয়েছেন। তার স্বপ্নের ধারাবাহিকতায় এই উদ্যোগের নাম দেয়া হয়েছে ৫৬,০০০ স্কয়ার মাইল জুড়ে, যার মাধ্যমে অনগ্রসর অঞ্চলে পৌঁছে দেয়া হবে স্বাস্থ্যসেবা। ইনিশিয়ালি এইটা ঢাকার আশপাশে শেষ করে তারপরে আমরা বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আমরা মুভ করতে চাই। কোনো ক্রমেই অ্যাফোর্ড করতে পারি না যে শারীরিক কোনো অসুবিধার কারণে যেন তাদের এই কর্মকাণ্ডটি বন্ধ হয়ে যায় এবং পরিবার যেন সাফার করে। ভ্রাম্যমাণ এই সেবা কার্যক্রমে রয়েছে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক চিকিৎসা, মা ও শিশুর যত্ন, সাধারণ রোগের প্রাথমিক পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ। ছোট ছোট উদ্যোগগুলোর মাধ্যমে কিন্তু দেশের একটা বৃহত্তর জনগোষ্ঠীর কাছে আমরা পৌঁছাতে পারি। ইটস নট আ বিজনেস ফর আস। আমরা মনে করি যারা আমাদের দেশের মানুষ, যারা আমাদেরকে এই জায়গায় আসতে সাহায্য করেছে, এই সার্ভিসটা আমরা তাদের জন্য প্রোভাইড করতে চাই। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও কমিউনিটি নেতাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগ পরিচালিত হবে, যেন দীর্ঘমেয়াদে নিশ্চিত হয় এর কার্যকারিতা ও স্থায়িত্ব। ৫৬,০০০ বর্গমাইল জুড়ে স্কয়ার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শুরু হতে যাচ্ছে নোনা ও মিঠা পানির মাছের সেরা সব রেসিপি নিয়ে বিশেষ রান্নার প্রতিযোগিতা মাছে মাছে বাঙালিয়ানা। নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্যবাহী সুস্বাদু রান্নাকে সবার কাছে তুলে ধরতেই শেফ চয়েজের এই বিশেষ আয়োজন। এই প্রতিযোগিতায় অংশ নিতে হলে আগ্রহীদের নোনা বা মিঠা পানির মাছ নিয়ে তৈরি রান্নার রেসিপি পাঠাতে হবে শেফস চয়েস অথবা ওমেন কুলিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ফেসবুক পেজে। বিশ্ববাজারে বেড়েছে শিল্পপণ্য বিটুমিন ও পলি ইথিলিনের দাম, বাড়ছে অ্যালুমিনিয়াম ও টিনের দামও। সড়কসহ টেকসই অবকাঠামো তৈরিতে অন্যতম উপাদান বিটুমিন। প্রয়োজনীয় শিল্পপণ্যটির বিশ্ববাজার বর্তমানে ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার সকালে প্রতি মেট্রিক টন বিটুমিন বেচাকেনা হয়েছে $৩,৪২৫। দাম বেড়েছে 0.29%, তবে মাস ব্যবধানে কমেছে 2.28%। দাম বেড়েছে আরেক শিল্পপণ্য পলিথিলিনেরও। প্রতি টনের দাম 0.51% বেড়ে দাঁড়িয়েছে $৭,১০৯, তবে মাস ব্যবধানে দাম কমেছে 3%। ঊর্ধ্বমুখী অ্যালুমিনিয়ামের বাজার। প্রতি টনের দাম 0.52% বেড়ে দাঁড়িয়েছে $২,৬56। মাস ব্যবধানে 0.67% দাম বেড়েছে অ্যালুমিনিয়ামের।
দাম বাড়ছে টিনের। প্রতি টনের দাম 0.84% বেড়ে দাঁড়িয়েছে $34,302। মাস ব্যবধানে দাম বেড়েছে 0.30%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গেল বছরের তুলনায় চলতি বছর অন্তত 50 কোটি ইউরো বেশি রেমিটেন্স পাঠানো হয়েছে বলে জানিয়েছে এক্সচেঞ্জ হাউসগুলো। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্রের রিপোর্ট। ইতালিতে বর্তমানে 2 লাখের বেশি বাংলাদেশির বসবাস, যাদের অধিকাংশই বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। দেশে থাকা পরিবারের জন্য আয়ের বেশিরভাগ অংশই বাংলাদেশে পাঠিয়ে থাকেন প্রবাসীরা। সম্প্রতি মুদ্রার বিনিময় হার ঊর্ধ্বমুখী হওয়ায় রেমিটেন্সের পালে লেগেছে হাওয়া। বৈধ পথে অর্থ পাঠাতে আগ্রহী হয়ে উঠেছেন বাংলাদেশিরা। ইতালির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2024 সালের প্রথম 3 মাসে বাংলাদেশে এসেছে 29 কোটি 13 লাখ ইউরো, আর 2025 সালের প্রথম 3 মাসে অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে 39 কোটি 65 লাখ ইউরো। অর্থাৎ 1 বছরের ব্যবধানে রেমিটেন্সের পরিমাণ 10 কোটির বেশি ইউরো বেড়ে দাঁড়িয়েছে। প্রবাসী ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় চলতি বছরে কমপক্ষে 50 কোটি ইউরো বেশি রেমিটেন্স এসেছে বাংলাদেশে। এ ধারা অব্যাহত থাকলে ইতালির ইতিহাসে রেমিটেন্স প্রবাহের নতুন রেকর্ড সৃষ্টি হবে বলে মনে করছেন তারা। বাংলাদেশের বিনিময় হার বৃদ্ধির কারণে সকল প্রবাসীরা এখন বৈধভাবে টাকা পাঠাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের সকল মানি ট্রান্সফারগুলি আগের তুলনায় অনেক বৃদ্ধি পরিমাণ টাকা রেমিটেন্স পাঠাচ্ছে বাংলাদেশে। রেকর্ড সংখ্যক 146 টাকা ছিল, এখন এটা আশেপাশেই আছে এবং রেট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বছর শেষে আশা করি আরও বাড়বে এটা, কারণ নতুন নতুন অনেক লোক আসতেছে বাংলাদেশ থেকে, তারা কাজ করতেছে, তাদের পরিবারকে টাকা পাঠাচ্ছে। বৈধ পথে রেমিটেন্স প্রবাহী বাড়াতে 2.5% প্রণোদনা দিয়ে আসছে সরকার। ফলে হুন্ডির মাধ্যমে অবৈধ পথে টাকা পাঠানো অনেকটাই বন্ধ হয়ে গেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে এখন রেমিটেন্সই সবচেয়ে কার্যকর উৎস হয়ে উঠেছে। সময় সংবাদ, ইতালি। ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের বিশেষ কাউন্সিলর সেবা দেওয়া হবে। সুইডেনে বাংলাদেশ দূতাবাস আগামী 4 অক্টোবর থেকে 3 দিন ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে এই কাউন্সিলর ক্যাম্পের আয়োজন করেছে। ই পাসপোর্ট, জন্ম নিবন্ধন ও পাওয়ার অফ অ্যাটর্নি সহ দূতাবাস সংক্রান্ত সব ধরনের সেবা মিলবে ক্যাম্পে। মহিউদ্দিন মধুর রিপোর্টে বিস্তারিত। উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডে ক্রমেই বাড়ছে বাংলাদেশি নাগরিকের বসবাস। শিক্ষার্থী, কর্মজীবী ও ব্যবসায়ী বেশিরভাগই বাস করছেন পরিবার নিয়ে। এত বড় জনগোষ্ঠীর জন্য ফিনল্যান্ডে এখনো নেই বাংলাদেশের পূর্ণাঙ্গ দূতাবাস। কনসুলার সেবা নিতে যেতে হয় সুইডেনে। বিড়ম্বনা কমাতে এবার 3 দিনের কনসুলার ক্যাম্পের আয়োজন করেছে সুইডেনের বাংলাদেশের দূতাবাস। হেলসিঙ্কির মান্নের হেমেন্তিয়ার ভালো হোটেলে বসবে ক্যাম্প। 4 থেকে 6 অক্টোবর প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির মান্নের হেমেন্তিয়ার ভালো হোটেলে বসবে ক্যাম্প। ই পাসপোর্ট, পাসপোর্ট নবায়ন, জন্ম নিবন্ধন, পাওয়ার অফ অ্যাটর্নি, মুলুকপত্র সহ দূতাবাস সংক্রান্ত সব ধরনের সেবা মিলবে এই সময়। বিশেষ করে 6 বছরের বেশি বয়সী আবেদন বায়োমেট্রিক তথ্য নেওয়া হবে। আমরা বিশেষভাবে অনুরোধ করি যে আপনারা আমাদের সাথে পূর্বেই যোগাযোগ করে আপনাদের আবেদনটি পাঠিয়ে রাখবেন। স্থায়ীভাবে কনসুলার সেবা পেতে দূতাবাস স্থাপনের জন্য ফিনল্যান্ডের বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে বারবার আবেদন জানিয়ে আসছে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আগামী বাংলাদেশ চালাবে রাজনীতিবিদরাই। মার্কিন বিনিয়োগকারীদের প্রধান উপদেষ্টা $4 ট্রিলিয়ন ঘাটতি মেটাতে বড় দেশগুলোকে পাশে থাকার আহ্বান। ইউরোপে সাইবার হামলার পর নড়ল টনক। অভিজ্ঞ প্রতিষ্ঠান খুঁজছে বাংলাদেশ সিভিল এভিয়েশন। শক্ত ব্যবস্থা না নিলে বিশৃঙ্খলা ও অর্থনৈতিক ক্ষতির শঙ্কা। এবং নাসা গ্রুপে 16টি কারখানা বন্ধের জেরে শ্রমিক অসন্তোষ। আজও থমথমে আশুলিয়া শিল্পাঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন। এই ছিল এই সময় বাণিজ্যে। সময় সংবাদের সঙ্গে থাকবেন তুষার আহমেদ ইমন। ধন্যবাদ কাজল। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়।